নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে পালাতে বিদেশে না পারেন, আমরা তো এতদিন ধরে বলছিলাম ভাইপো পালিয়ে যাবে কোথাও না কোথাও। আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্ট তারাও মনে করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তখন পালিয়ে যেতে পারে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে একের পর এক মামলার পাহাড় জমছে, একের পর এক নতুন কেস হচ্ছে, আসলে 15 বছরের পাপ, বুঝলেন তো? এই ভাইপো পিসি ভাইপো বাহিনীর 15 বছরের পাপে তারা বুঝতে পারছে যে তারা আগামী দিনে পশ্চিমবঙ্গে তাদের জন্য বসবাসযোগ্য থাকবে তো। তাদের মধ্যে মনের মধ্যেও এই প্রশ্নটা রয়েছে, কারণ যে পরিমাণ পাপ তারা করেছে তারা জানে পশ্চিমবঙ্গে হয়তো তাদের জন্য সুখের সময় শেষ হয়ে গেছে, এমনিতেই শেষ হয়ে গেছে বিরোধী দলের আসরে, তার মধ্যেও পিসি হেরে গেছে। ভাইপোর ডায়মন্ড হারবার মডেল একেবারে শেষ। এমতাবস্থায় আজকে একটা মামলা ছিল কলকাতা হাইকোর্টে আমাদের প্রিয় ভাইপোর বিরুদ্ধে। মামলাটা হচ্ছে ওই যে আপনারা শুনেছিলেন না, আরামবাগে ভাইপো একদম থালাপাতির মতো গাড়ির উপরে দাঁড়িয়ে হাত নাচিয়ে নাচিয়ে যেভাবে দেশের নাম্বার 2 স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গালাগালি করেছিল, কার্যত বলবো অমিত শাহকে হুঁশিয়ারি দিয়েছিল 4 তারিখের পর কে বাঁচাবে, এরকম অনেক কিছু বলেছিল না, আপনারা সকলে জানেন। সেই মামলাটা আজকে কলকাতা হাইকোর্টে ছিল। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে বিদেশে পালাতে না পারে সেই ব্যবস্থাই করেছেন হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি স্পষ্ট বলেছেন, রক্ষা কবচ দিয়েছেন বটে, যদিও এই মামলায় গ্রেফতারের প্রয়োজন ছিল না, সেটা আপনাদেরকে বিস্তারে বলবো, কিন্তু বারংবার বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়েছেন ভাইপো বাবুর যারা উকিল ছিলেন, যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাকে TV9-এর ইন্টারভিউতে গ্যাস ছাড়তে দেখেছেন ইন্টারভিউ দেওয়াকালীন। প্রচুর কষ্ট, প্রচুর দুঃখ এদের। বারংবার বলা হয়েছে একটা দলের শীর্ষ পদে থেকে কিভাবে একজন নেতা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করতে পারে। বিচারপতি বলেছেন যে আপনাদের তো নাকি অল ইন্ডিয়া পার্টি, সেই অল ইন্ডিয়া পার্টির নাকি জেনারেল সেক্রেটারি, সেই এই ধরনের কিভাবে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে। 4 বার ভৎসনার মুখে পড়তে হয়েছে। আসলে কল্যাণ বাবুদের এখন গা সওয়া হয়ে গেছে, হওয়ারই কথা। বিরোধী দল জানেন এখন ক্ষমতা হাতে নেই, এগুলো শুনতে হবে, এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের কার্যত পায়ে পড়েছেন। কোনো রকম ক্ষমা ত্রাহিমাম করার পরে বিচারপতি যেহেতু একজন সিনিয়র অ্যাডভোকেট এসেছেন, কল্যাণ বাবুর কথা বলছি, খাতায় কলমে তিনি সিনিয়র অ্যাডভোকেট, যদিও স্বভাব চাল চরিত্র তার ওরকম নয়, তিনি এসেছেন বলে 31শে জুলাই অবধি রক্ষা কবচ দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, সত্যিই কি গ্রেফতার করার পরিকল্পনা ছিল এই মামলায়? অন্তত বিল্লদল ভট্টাচার্য সহ যারা এই মামলায় আইনজীবী ছিলেন, এবং এই মামলায় আমার পরিচিত একজন আইনজীবী ছিলেন সুপ্রতিম মুখোপাধ্যায়, তিনিও এই মামলায় ওকালতনামায় তার নাম রয়েছে, তিনিও উপস্থিত ছিলেন। সকলে মিলে সওয়াল জবাব করা হয়েছে। বিল্লদল বাবুরা আগে ভাগেই বলেছেন যে এই মামলায় অন্তত ভাইপোকে গ্রেপ্তার করার কোনো প্রয়োজন তাদের পক্ষ থেকে নেই, তারা ডিক্লেয়ার করেছিলেন। তা সত্ত্বেও এত ভয় ভাইপো বাহিনীর, এবং ভাইপোর যারা আইনজীবী ছিলেন তাদের এত ভয়, বারংবার পায়ে বলেছেন রক্ষা কবচ রক্ষা কবচ রক্ষা কবচ, পুলিশ যেন গ্রেপ্তার না করে, পুলিশ যেন সকাল 10টা থেকে রাত 10টা অবধি বসিয়ে না রাখে। কেন করেছেন তারা? একটাই কারণে করেছেন। 15 বছর এরা তো এটাই করেছেন। এরা তো জানেন যে আইনের অপব্যবহার কিভাবে হয়। যারা বিরোধী রাজনৈতিক দলের কর্মী ছিল, বিজেপির কর্মী ছিল, তাদের দিনের পর দিন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, তাদের দিনের পর দিন সকাল 10টা থেকে রাত 10টা অবধি বসিয়ে রাখা হয়েছে। 1 মিনিট 2 মিনিটের প্রশ্ন পর্ব, তার জন্য সকাল থেকে বিকেল অবধি বসিয়ে রাখা হতো বিরোধী কর্মীদের। গ্রেফতার টেফতার তো ছিলই। পাশাপাশি দেখুন আমাদের মতো যারা আমরা সাংবাদিকতা করেছি, যারা সাংবাদিক, তাদেরও কিভাবে হেনস্থা করেছে। তো এরা সেটা জানে যে আমরা 15 বছর এইভাবে মানুষদেরকে হেনস্থা করেছি। আর এখন ওই যে বলে না, কর্মা ফিরে আসে, কর্ম ফিরে আসে, কর্মফল আপনাকে ভোগ করতে হবে। অভিষেক বাবুদেরও কর্মফল ভোগ করতে হবে। এই যাত্রায় বেঁচে গেছেন এটা বলা যেতে পারে, কারণ এটা তো কোনো মার্ডারের কেস নয়, মানি লন্ডারিং, বিরাট মানি লন্ডারিং এর কেস নয়। নেতাদের ভুলভাল বকাটা ভারতবর্ষে কার্যত একসেপ্টেড এর মতো হয়ে গেছে। যদিও আইন সকলের জন্য সমান এটা বলা হয়, কিন্তু নেতারা অনেক সময় এমন কথা বলে থাকেন। এই কথাই যদি আমার আপনার মতন সাধারণ কেউ মানুষ বলতো, এবং তারা যদি বিরোধী পক্ষের হতো, এতক্ষণে শাসক দলের চক্ষুশূল নেমে আসতো।
আসাটা স্বাভাবিক যদি বিষয়টা তৃণমূল আমলে হতো, কিন্তু বিজেপি তারা তো একটু উদার, এখন অনেকটা উদার তাদেরকে দেখা যাচ্ছে। তারা এই ভাইপোকে গ্রেপ্তার এই মামলায় অন্তত করবে না, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। তবে ভাইপোর বিরুদ্ধে আপনারা যদি মনে করেন শুভেন্দু অধিকারী তাকে ছেড়ে দেবেন, আমার অন্তত ব্যক্তিগত ধারণা তাকে ছাড়া হবে না। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে এই যে পিসি ভাইপোর সম্পর্ক নিয়ে অনেকে অনেক কথা বলে। অনেকে বলেন পিসিমা নাকি ভাইপোকে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে ভাইপোকে কোনো ছাড় দিতে চান না। এক্ষেত্রে এমনটাও তথ্য উঠে আসছে, বিশেষ করে তৃণমূলের তরফ থেকেই এমন তথ্য উঠে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যখন বেকায়দায় পড়েছেন, আপনারা কি দেখেছেন পিসিমাকে, মানে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এককালে ছিলেন সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভাইপোর এই বিপদে কি আদৌ পাশে দাঁড়িয়েছেন? মনে মনে কি পিসিমা খুশি হচ্ছেন ভাইপোর বিপদে? ভাইপোর 24খানা প্রপার্টি, যদিও আমি দেখলাম 43খানা প্রপার্টি, কালকে আপনাদেরকে আমি সেটা দেখিয়েছিলাম প্রপার্টি লিস্ট। তো 24 হোক 43 হোক তাতে কিছু যায় আসে না, যত কিছু হতেই পারে, কারণ কালো টাকা। ভাইপো 43 কেন, 4300 সম্পত্তি কেনার পয়সা ভাইপোর কাছে রয়েছে। তো আজকের যখন বিপদের দিন, পিসিমা কি ধর্নায় বসছেন? পিসিমাকে ধর্নায় বসতে দেখা যাচ্ছে না। বলা হয় না রাজনীতিতে ছেলেও নাকি আপন হয় না, তো ভাইপো তো দূরের কথা। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের মনেও ছিল বিপদের দিনে যেহেতু পিসিমা পাশে দাঁড়াচ্ছেন না, অন্তত আদালতই হচ্ছে ভরসা। সেই কারণে বারংবার ত্রাহিমাম রক্ষা কবচ আবেদন, এই রক্ষা কবচ আবেদন একবারে ত্রাহিমাম অবস্থা। তো আমাদেরও সন্দেহ ছিল ভাইপো বিদেশে পালিয়ে যেতে পারে, এবং আমাদের যে আশঙ্কা এতদিন অমূলক ছিল না সেটা আদালত প্রমাণ করে দিল। কারণ আদালতে সরকার পক্ষ থেকে বা মামলাকারী পক্ষ থেকে আমরা বলতে পারি, কেউ বলেনি যে ভাইপোর যে পাসপোর্টটা আছে ওটাকে ফ্রিজ করে নেওয়া হোক, ওটাকে আটকে নেওয়া হোক, কোনো থানায় জমা নিয়ে নেওয়া হোক, এরকমটা বলা হয়নি। ভাইপো যে বিদেশে পালাতে পারে এরকমটা বলাও হয়নি। তা সত্ত্বে আদালত ব্যক্তিগত স্তরে, মানে আদালতের তরফ থেকে পর্যবেক্ষণের স্তরে এমনটা মনে হয়েছে যে ভাইপো কিন্তু পালিয়ে যেতে পারে। মানে বুঝতে পারছেন, বিচারপতিরাও মনে করছেন ভাইপো পালিয়ে যেতে পারে, সেই কারণেই সে যাতে পালাতে না পারে তার জন্য আগে ভাগে জানিয়ে দেওয়া হলো পালাতে পারবেন না যতদিন এই মামলা চলবে, যতদিন না বিচার শেষ হবে। যদি বিদেশে যেতে হয় আদালতের অনুমতি সাপেক্ষ, আদালতের অনুমতি নিয়েই যেতে হবে। তাহলে এবার হলোটা কি হয়েছে? এটাই, ভাইপো বিদেশে পালাতে পারবে না, 48 ঘন্টার নোটিশে তাকে ডাকা যাবে, আর 31শে জুলাই অবধি রক্ষা কবচ। দেখুন ভাইপো তো অনেক বড় ব্যাপার ছিল এতদিন, এখন নয়। কিন্তু আপনারা দেখুন জাহাঙ্গীরকেও রক্ষা কবচ দেওয়া হয়েছে 26 তারিখ অবধি। এবার এরকম অল্প দিনের রক্ষা কবচে কিছু যায় আসে না, রক্ষা কবচ নামকা বাস্তে রয়েছে। এখন কেউ যদি ন্যারেটিভ তৈরি করতে চায় রক্ষা কবচ পেয়ে গেছে বিরাট সাকসেস, তাদের এটা মনে রাখতে হবে যে রক্ষা কবচের সাথে সাথে এটাও আদালত বলেছে 48 ঘন্টার নোটিশে তাকে ডাকা যাবে এবং তাকে কোঅপারেট করতে হবে। বারংবার এনারা বলেছেন যে সকাল থেকে রাত অবধি যাতে বসিয়ে না রাখে সেদিকে বিষয়ে তারা আবেদন করেছিলেন, কিন্তু আদালত কানেই তোলেনি। যতক্ষণ খুশি ভাইপো বসে থাকবে। ভাইপো কি বিরাট বড় নাকি? ভাইপো কি বিদেশের কোনো রাষ্ট্রপতি নাকি ভারত এখন কোনো রাজ্যের রাজ্যপাল? কত বড় লাটের বাট? কেউ নয়। যেহেতু সে লাটের বাট নয়, এই কারণেই আদালত মনে করেছে তাকে কোঅপারেট করতে হবে, একদম সাধারণ মানুষের মতো থানায় বসে থাকতে হবে, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। এই যে বলেছিল না ভাইপো 4 তারিখের পর দিল্লির কোনো বাপ বাঁচায়, আজকে বলুন তো ভাইপোর কোন কে তাকে বাঁচাতে পেরেছে? আমি কোনো অপশব্দ ব্যবহার করতে পারি না, চাইও না। আমাদের কালচার ভাইপোর মতো নয়, আমরা তো ওই বস্তি কালচারে বড় হইনি, ভাইপোর মতো তার পিসির মতো। কিন্তু এখন তাকে কে বাঁচাচ্ছে ভেবে দেখুন, তার আপন পিসি বাঁচাচ্ছে না, পিসি ধর্নায় নামছে না, পিসি বাবুসোনা বলে করছে না। যতদিন ভাইপো তোলা তুলে পিসির পায়ে দিয়েছে, পিসি ভালো ভালো সোনা ভাইপো, তোলাবাজ ভাইপো, আদুরে ভাইপো সব বলেছে, টাকা শেষ, ভাইপোর পিসির সাথে
সম্পর্ক শেষ। তবে আদালতে কি হলো এই বিষয়ে আমরা কথা বলবো আইনজীবী সুপ্রতিম মুখার্জির সঙ্গে, যিনি এই মামলায় অ্যাডভোকেট হিসেবে ছিলেন। সরাসরি কথা বলবো সুপ্রতিম দার সঙ্গে। সুপ্রতিম দা, আজকে কি হলো কোর্টে? অভিষেক ব্যানার্জির তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর তার ছেলে শ্রীস্বর্ণ বন্দ্যোপাধ্যায় দাঁড়ালো, আর তাদের আর্জি ছিল যে এফআইআর যেটা অভিষেক ব্যানার্জির নামে লঞ্চ করা হয়েছিল প্রথমে বাগুইআটি থানা, সেখান থেকে বিধাননগর সাইবার ক্রাইমে, সেটা যাতে কোয়াশ করা যায়, কোয়াশ মানে শেষ করে দেওয়া যায়, সেটা ছিল তাদের প্রাইমারি দাবি। তারপরের দাবিটা ছিল যে তাকে যাতে একটা রক্ষা কবচ দেওয়া যায়, কেন কি যতগুলো ধারাতে ওনাকে অভিযুক্ত করা হয়েছে তার মধ্যে অ্যাটলিস্ট দুটো নন বেলেবল ছিল, তো সেই দুটোকে যাতে মানে তার জন্য যাতে রক্ষা কবচ পাওয়া যায় সেটা আপিল ছিল। বিচারপতি দেখলাম বিচারপতি বারংবার বললেন যে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করা হয়েছে এবং খুশি নয় এই ধরনের মন্তব্য থেকে। এই বিষয়ে যদি বলেন। প্রায় 4 বার সেই কথাটা বললেন, আর তাতে কল্যাণবাবুর কোনো উত্তর দেওয়ার কোনো জায়গা ছিল না। লাস্টে উনি একবার চেষ্টা করলেন বলতে যে এইটাই হচ্ছে আমাদের পলিটিক্যাল অবস্থা, সেটাও আমাদের বিচারপতি সৌগত ভট্টাচার্য উনি স্ট্রেট ভাবে বললেন যে না, এটা হতে পারে না, এটা করা সম্ভব নয়, স্পেশালি যখন উনি একটা রেসপন্সিবল একটা পজিশনে আছেন ইন আ ওয়েল রিকগনাইজড পলিটিক্যাল পার্টি। সেই কথার বারবার উনি বললেন, আর বললেন ইটস নট এক্সপেক্টেড। আর তারপরে যেটা ওনারা বললেন, যখন ওনারা বুঝে গেছেন যে এরকম ভাবে কোয়াশিং এরকম ভাবে প্রথম দিন তো আর হয়ও না, তখন ওনারা শিফট করলেন যে আমাদের আপনি রক্ষা কবচটা দিন, কেন কি পলিটিক্যাল একটা ভেন্ডেটার একটা ব্যাপার আছে বলছে যে, তো সেটা পলিটিক্যাল ভেন্ডেটার কোনো ব্যাপারই নেই, কেন কি আমাদের যে ক্লায়েন্ট সে হচ্ছে একজন সিম্পল একটা সোশ্যাল ওয়ার্কার, অনেক বছর ধরে এনজিও করে, অনেক সোসাইটির যেগুলো দোষ আছে সেগুলো নিয়েও লড়াই করেছে, তার জন্য অনেক ক্ষতিও হয়েছে ওর, তাতেও সাহস করে এবারে যখন ও দেখেছে যে এরকম ভাবে বারংবার মাস থেকে 5খানা এরকম ইনস্টেন্স ও দিয়েছে যেখানে অভিষেক বাবু ইলেকশনের ক্যাম্পেইনে গিয়ে এমন কথা বলেছেন উস্কানিমূলক, তা দিয়ে একটা বিশাল একটা ইম্প্যাক্ট হতে পারে। আর সেইটা মাথায় রেখে যখন কল্যাণবাবু যখন জাজকে যখন বলেন যে না এটা তো এমন কিছু নয়, এটা তো খুবই এমন একটা ব্যাপার যেটা ইলেকশনের সময় হয়েই থাকে, হ্যাঁ, তখন জাজ ওনাকে উল্টো প্রশ্ন করেন যে এমন যদি হতো যে 4 তারিখে যা রেজাল্ট হয়েছে তার উল্টোটা হতো, তাহলে কি হতো, এটার ইম্প্যাক্ট কি হতো, আপনি কি বুঝতে পারছেন, আপনার ক্লায়েন্ট কি বুঝতে পারছে? সেইটাতে কিন্তু আবার কল্যাণবাবু কোনো উত্তর ছিল না। তখন আবার উনি ফিরে যান যে রক্ষা কবচ দেওয়া হোক। তখন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যিনি নতুন এসছেন, সবে অ্যাপয়েন্টেড হয়েছেন গতকাল, রাজদীপ বাবু বলেন যে যেই ধারায় ওনাকে ডাকা হচ্ছে একটা 35(3) তাতে কিন্তু মানে ওনাকে আমাদের অ্যারেস্ট করানোর কোনো দরকার নেই, কাস্টোডিয়াল ইন্টারোগেশন ইজ নট রিকোয়ার্ড, সেটা উনিও বলেন। ধীরাজ ত্রিবেদী অ্যাপিয়ারিং অ্যাগেন ফর দ্য স্টেট, উনিও সেটা বলেন। তাতেও কল্যাণবাবু বারবার বলতে থাকেন যে না আমাকে দেওয়া হোক, কেন কি এটা পলিটিক্যাল ভেন্ডেটা। তো যাই হোক, যেটা দরকার ছিল না, তাও একজন সিনিয়র অ্যাডভোকেট যখন এরকম কথা বলেন বারবার বলেন না, জাজেরও একটা অসুবিধা হয় এটাকে পুরোপুরি খারিজ করে দেওয়া। তো তাতে উনি তাহলে তখন বলেন যে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কিন্তু ওনাকে দুটো জিনিস মানতে হবে। নাম্বার 1, ওনাকে পুরোপুরি কোঅপারেট করতে হবে উইথ দ্য ইনভেস্টিগেশন, আর ইনভেস্টিগেশনের সঙ্গে যেটা করতে হবে যে উনি যদি কোনো বিদেশে যাওয়ার যদি ওনার কোনো পরিকল্পনা থাকে, তার আগে ওনাকে কোর্টকে জানিয়ে কোর্টের পারমিশন ছাড়া উনি বাইরে যেতে পারবেন না। এটা এমন একটা জিনিস যেটা কোনো সময় কেউই এটা চায়নি, কিন্তু যেটা হলো যে কল্যাণবাবু আর অভিষেক ব্যানার্জির
যে একটা চেষ্টা ছিল যে এটাকে কোনোভাবে খারিজ করানো, এটা পুরোটাই বুমেরাং করে গেল। মানে আদালতে কোনো না কোনো পক্ষের আমি মানে বলতে পারি তাহলে যে কোনো না কোনো পক্ষের কোথাও না কোথাও আশঙ্কা ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো দেশ ছেড়ে দিতে পারেন, তার জন্য এটা হলো নাকি? দুটো আশঙ্কা নিয়ে উনি এসেছিলেন। আমরা কোর্টের আশঙ্কা তো নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই এসছে যে উনি দেশে চলে যেতে পারেন, কিন্তু ওনারা যে আশঙ্কায় এসেছিলেন মানে কি বলবো, খুবই ভয়ে নিয়ে এসেছেন মনে যে অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হতে পারে। আচ্ছা, কেন কি একটা জিনিস মাথায় রাখতে হবে, এর থেকে অনেক কম উস্কানিমূলক কথাবার্তা কিন্তু বলে বা না বলেও গত 15 বছর কিন্তু প্রচুর লোক এরকম ভাবে হেনস্থা হয়েছেন এই তৃণমূল কংগ্রেসের হাতে। ঠিক। তো এখন নাও দ্যাট দ্য টেবলস হ্যাভ টার্নড, তখন এনারা বুঝতে পারছেন যে কি লেভেলে যেতে পারে বা যেতে পারতো। কিন্তু যেটা বোঝা গেল যে স্টেট সেটা চাই না যে কোনো একটা এমন কিছু কোয়ার্সিভ স্টেপ নেওয়া হোক, মানে অ্যারেস্ট করা হোক, কারণ সেটার এক্ষুনি দরকার নেই। কিন্তু একদম ক্লিয়ারলি বলে দিল যে তোমায় কোঅপারেট করতে হবে, আর বাইরে তুমি কলকাতা বিদেশে যদি যাওয়ার থাকে তোমায় তাহলে পারমিশন নিয়ে তারপরেই যেতে পারবে। আর একটা কল্যাণবাবু যেটা বললেন যে আর্জি করলেন যে যদি এরকম কোনো কথা হয় যে ওনাকে ডাকা হলো, উনি গেলেন, ওনাকে সকাল 10টা থেকে রাত 10টা বসিয়ে রাখা হলো, এরকম যেন না হয়। সেটা 2-3 বার উনি বললেন। তারপরে সেটাকেও ঠিক জাজ কিন্তু সেটার বিশেষ কোনো ওইটাতেও পাত্তা দিলেন না, কান দিলেন না, গুরুত্ব তো দিলেনই। যেটা হলো যে 31 জুলাই অব্দি এই রক্ষা কবচ যেটা উনি বারবার কেঁদে কোকিয়ে চাইছিলেন সেটাকে অ্যালাউ করা হয়েছে। আর সেইটার বেসিসেই ওনারা এটা বলে বেড়াচ্ছেন যে আমরা রক্ষা কবচ পেলাম, কিন্তু রক্ষা কবচের কোনো দরকারও ছিল না, কোনো মানেও হয় না। এটা জাস্ট একটা সিনিয়র অ্যাডভোকেটকে কিছুটা রেসপেক্ট দেওয়ার জন্য এটা বলা, আর কিছুই না। আমরা কথা বললাম হাইকোর্টের আইনজীবী সুপ্রতিম মুখার্জির সঙ্গে। তিনি আপনাদেরকে আদালতের ভিতরে গোটা যে কি বিষয়টা হলো সেটা জানিয়েছে। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেটা বলা খুবই জরুরি বলে আমার মনে হচ্ছে, সেটা আদালত কিন্তু বলেছে তদন্তে সহযোগিতা না করলে আদালতের কাছে পুলিশ কিন্তু রক্ষা কবচ বাতিলের আবেদন করতে পারবে। অর্থাৎ ভাইপো যদি গেলেন ওখানে, ধরুন সকালবেলা তাকে ডাকা হলো, তিনি তদন্তের মুখোমুখি হলেন, কিন্তু মুখোমুখি হলেন ঠিক আছে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিলেন না, বা টেরা পুলিশকে উত্তর দিলেন, যেটাকে বলা হয় কোঅপারেট তিনি করলেন না, তো সেক্ষেত্রে কিন্তু পুলিশ এই রক্ষা কবচ বাতিলের আবেদন করতে পারবে। মানে এখন থেকেই রাস্তা খুলে রেখা দেওয়া হয়েছে যে রক্ষা কবচ দেওয়া হয়েছে কয়েকদিনের জন্য ঠিক আছে, কিন্তু বেশি বেয়াদবি করলে এই রক্ষা কবচ থাকবে না। অর্থাৎ এদের প্রতি, এই ভাইপোর প্রতি হচ্ছে আদালতের কিন্তু মনোভাব প্রথম থেকেই বলছি একটু নেগেটিভের মতো আছে। ফলে ভাইপোর এই মামলাতেও ব্যাপক বিপদ কিন্তু হতে পারে, এই কথা কিন্তু একেবারে স্পষ্টভাবে এখন থেকেই বলা যায়। কারণ প্রাথমিক অবজারভেশনে যেভাবে ভৎসনা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যেভাবে তাকে বিচারপতি সৌগত ভট্টাচার্য ভৎসনা করেছেন, তাতে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল আমি দেখতে পাচ্ছি না। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অনেকেই জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য হয়েছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আপনারা যদি আমাদের সহযোগিতা করতে চান, আপনারা আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।